প্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদ মানেই তো আনন্দ এবং ঈদ মানেই উৎসব। সেই উৎসবের বড় একটা জায়গা জুড়ে থাকে আমাদের টিভি নাটকগুলো, টিভি সিরিজ এবং যে কোনো ধরনের ওয়েব সিরিজ বলি না কেন, সেটা একটা নতুন মাত্রা পেয়েছে নাওয়েডেজ। মুভির কথা তো বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসছে না আজকে এই মুহূর্তে। আমি শ্রাবণ ও তৌহিদা আপনাদের সময়টাকে আরেকটু কালারফুল করতে চাই। আমার সাথে রয়েছেন এমন দুজন মানুষ, যে দুজন মানুষ বর্তমানে ওয়েব সিরিজের ক্ষেত্রে ভীষণ জনপ্রিয়। মাল্টি ট্যালেন্টেড দুজন মানুষকে সাথে নিয়ে ওয়েলকাম করছি সালাম স্টিল প্রেজেন্টস ঈদ গল্প আড্ডা, পাওয়ার্ড বাই গ্রাম বাংলা টিউবসে। আমার সাথে রয়েছেন অভিনেতা, আমাদের সবার প্রিয় বদ্দা নাসরুদ্দিন খান, এবং সেই সাথে তার চিকি চিকি মায়া জেফার। ওয়েলকাম টু দ্য শো। কেমন লাগছে ঈদের এই সময়টা, কেমন যাচ্ছে? ঈদ মোবারক, খুবই ভালো লাগছে। যেহেতু আমাদের একটা কন্টেন্ট এই ঈদে রিলিজ হয়েছে, মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 2, ভালো লাগছে। এটা নিয়ে কথা বলবো, তার আগে যেহেতু ঈদের সময়, ঈদটা কেমন যাচ্ছে জেফার? খুবই ভালো, কারণ আমার তো আসলে এমন না যে প্রত্যেক দিনই কন্টেন্ট, অ্যাক্টিং সহ কন্টেন্ট বের হয়, মিউজিক বের হয়, এবং মিউজিক এবারও আছে। তো তার সাথে সাথে ডেফিনেটলি এটা একটা বড় একটা প্রজেক্টের সাথে যুক্ত হয়ে তো ডেফিনেটলি আমি খুবই খুশি। একটু কি তোমার চাপ অনুভব হয়েছিল? বিকজ আমরা সবাই জানি যে বয়ম পাখি খুবই জনপ্রিয়তা পেয়েছিল, এবং বয়ম পাখি 2-তে যখন তুমি ইনভলভ হলে, একটা হয় না যে প্রত্যাশার চাপ থাকে দর্শকদের, সেটা তোমার কাছে কি রকম ছিল? ওয়েল, অ্যালেন স্বপনে তো আসলে যুক্ত হলাম, বয়ম পাখি গানটাতে তৈ 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 গানটাতেও যুক্ত, প্লাস সেখানে আমার অ্যাক্টিংও আছে। তো সবকিছু মিলে জিনিসটা অবশ্যই চাপ এই দৃষ্টিতে যে সবার তো একটা প্রিকনসিভড একটা ইয়ে আছে, একটা ভালো একটা কন্টেন্ট, ভালো একটা সিরিজ। সো সেখানে আমি কতটুকু জাস্টিফাই করতে পারবো, তো বাকিটুক নাসির ভাই, শিহাব ভাই, ওনারা বলতে পারবে যে আমি কতটুকু করতে পেরেছি, বা দর্শকরা বলতে পারবে। এক্স্যাক্টলি। আমি আসলে মাইসেলফ অ্যালেন স্বপন 2 এটা সম্পর্কে একটু জানতে চাইবো আলাদা করেই। তার আগে একটু শুনতে চাই যে চট্টগ্রামের যে ঈদ, সেটা আমরা জানি যে অনেক খাবারের আয়োজন থাকে, অনেক উৎসব মুখর হয়। তো শুধুমাত্র চট্টগ্রাম না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু বিভিন্ন বিভিন্ন উৎসব হয়। আপনার কাছে চট্টগ্রামেরটাই জানতে চাইবো, আপনি জানেন কেন? চট্টগ্রামের স্বাভাবিকভাবেই যে অন্যান্য ঈদ যেরকম হয় অন্যান্য জায়গার মধ্যে সেমাই, পায়েস এগুলো হয়, তবে আমাদের ওখানে একটা সেমাই একটু বিখ্যাত, সেটা হচ্ছে ফকির কবিরার সেমাই, অর্থাৎ ফকির কবিরা। এটাকে আমাদের চাকরি আমরা ফকির কবিরা বলে আর কি। ফকির কবিরার সেমাইটা একটু বিখ্যাত, ওটা ঈদ উপলক্ষে একটু মানুষে এটা একটু খায়, এটা আমরা কালেক্ট করে রাখি, এটা একটা আলাদা ইয়ে ঘটে। আর অন্যান্যগুলা মানে আমার ছোটবেলার মতোই এখনকার ঈদও একই রকমই যায়। একই রকমই যায় ছোটবেলার মতো? হ্যাঁ, ছোটবেলার মতো। প্রথম আমি কারো মুখ থেকে এই কথাটি শুনেছি। না, আমার যায়। আমার যাওয়ার কারণটা হচ্ছে যে আমি আমার 5-6 ভাই বোনের মধ্যে আমরা 5 ভাই 1 বোন, সবার ছোট আমি, এবং আমার ভাইদের এবং আমার সাথে তাদের বয়সের পার্থক্য অনেক বেশি। যেমন আমার ইমিডিয়েট বড় যিনি, ওনার সাথে আমার বয়সের পার্থক্য 9-10 বছর। তো যার কারণে ওই তখন আমি যে ছোটটা ছিলাম, এখন আমি তাদের কাছে ওই ছোটটাই আছি। যেমন মনে করেন এখনো এমন হয় যে রাত হয়তো 1টা, আমার কোন এক ভাই বা 12টা ফোন দিয়ে বলল তুই কোথায়, আমি বললাম যে বাইরে, তখন আমাকে ওই ছোটবেলার মধ্যে ধমক দিয়ে এতক্ষণ বাইরে, তখন মানে আমি এখনো তাদেরকে ওই আগের মতোই ওই ভয়টা আমার কাজ করে, যার কারণে আমার সবকিছু ওই ছোটবেলার মতো, মানে আমি যে ছোট ছিলাম ওই ছোটটা এখনো তাদের মধ্যে বিরাজ করে বলে আমি মনে করি আর কি। এটা আদর্শ হক থেকে শুরু করে সবকিছুতে সামহাউ এটা আমি কোরিলেট করতে পারছি, বিকজ আমিও বাসার সবার ছোট এবং আমাকেও এইভাবেই ট্রিট করা হয়, দো আই এম আ ডক্টর বা আমার ফ্যামিলি যেরকম ভাবে। তারপরও আমি শুনতে চাই যে ছোটবেলার ঈদের কথা হলো, ছোটবেলার ঈদের একটা বড় একটা জায়গা জুড়ে থাকে সালামি পাওয়া। আপনি এখনো সালামি পান? হ্যাঁ, পাই। ও মাই গড, তাহলে কিছু বলেন না? আমার ভাবিদের কাছ থেকে পাই। ভাবিদের ভাইরা দেয় না? আমার মাতৃতুল্য ভাবি। আমি যখন আমার সবার বড় ভাই যখন বিয়ে করে, তখন আমার বয়স 6-7, মানে যখন পাত্রী দেখতে যায় তখন ওনার কোলে আমাকে বসিয়ে দেন আর কি। তো তখন থেকে পরবর্তী যে ভাবিগুলো এসছেন তাদের সাথে আমার সম্পর্কটা ওরকম মাতৃসুলভ একটা বিষয় আছে আর কি। তো যার কারণে আমার ওনারা দেয় আর কি। এখনো সালামি পান, এটা তো আমার খুবই ভালো লাগছে। ইন্টারেস্টিং, তোমার কাছেও জানতে চাই। একটা ইন্টারেস্টিং মজার কথা হচ্ছে কি, নাসির ভাইয়ের বাস্তব চরিত্র আর অ্যালেন স্বপনের ভালোই ডিফারেন্স, কারণ সেখানে তার ভাইকে সে মেরে ফেলে, আর এখানে হচ্ছে সে এখনো তার ছোট ভাই আছে। ক্যারেক্টারের ভিতর ঢুকে গেল। আমি এই স্টোরিটা শুনতে চেয়েছিলাম, তার আগে তোমার কাছ থেকে জানতে চাই যে ঈদের সালামি তুমি কত পাও? আসলে পাও নাকি পাও না? এখন পাই না, এখন পাও না, এখন হয়ে গেছে পুরো অ্যাডাল্ট, আমরা সবাই বড়। হ্যাঁ, ফ্রেন্ডরা বা কাজের বাইরে অ্যাকোয়েন্টেন্স বা ফ্যামিলির সাথে আছে। ছোটবেলায় ছিল নাসির ভাইয়ের মতো, এখনো আমার মানে ছোটবেলার মতো নাই ঈদ। চট্টগ্রামের ভাষা তুমি কি পারো? বুঝি, কিন্তু নাসির ভাই যখন বলে আমি বুঝি না। পারি না। না না, নাসির ভাই
একদম নাসির ভাইয়ের কাছ থেকে একটু শুনি চট্টগ্রামের মানুষদের জন্য চট্টগ্রামের ভাষায় ঈদ মোবারকটা আমাদেরকে একটু জানান, আমরা দুজনও আছি সেখানে। ভাই সিদাঙ্গন মিদ্দু ঈদ মোবারকের ঈদ মোবারকই হোক, ঈদ মোবারকই হোক, কিন্তু হয়তো বা ভাষায় বন্য ডুললে ওনারা কেন আসুন স্যার গাই ভাই অকল এবং ওনারা ব্যাকের হতায় কই দর্শক যারা আছেন ওনারা বলা দেখুন এডো ঈদ মোবারক হোক, এডো ঈদ মোবারক হোক। ফ্যান্টাস্টিক, আমি তো বুঝতে পেরেছি এবং আই থিঙ্ক যে দর্শকরাও বুঝেছে। তো এবারে আসি বয়াম পাখি ভার্সন 2.0 এই গানটা, এটা কিন্তু রেসপন্স অলরেডি আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে মানুষের কমেন্টসগুলো খুবই ইন্টারেস্টিং। আপনারা কতটুকু এনজয় করছেন? এই কমেন্টসগুলো পড়া হয়েছে? হ্যাঁ পড়ি অবশ্যই পড়ি। এগুলো তো কমেন্টস গুলোকে নেওয়া উচিত, এটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক। অনেক সময় আমরা নেগেটিভ কমেন্টসকে অনেক কেউ ভয় পায় বা বিব্রত বোধ করি, কিন্তু আমার যেটা মনে হয়, মনে করেন অ্যালেন স্বপনকে অনেকে বকা দিয়ে গালিগালাজ, মানে অ্যালেন স্বপন গালিগালাজ করে বা খারাপ মানুষ এরকম অনেকে কমেন্টস করে, এটা আমার প্রোফাইলও করে, কিন্তু এটা তো আসলে আমাকে গালি দিচ্ছে তা না, নাসিরউদ্দিনকে গালি দিচ্ছে না, তারা দিচ্ছে অ্যালেন স্বপনকে গালি। অর্থাৎ তার চরিত্রটা, তার অ্যাক্টিভিটিস, তার আচরণ, তার আরেকজনের প্রতি ব্যবহার এমনই যে আসলে সে ভিন্ন একটা ব্যক্তি, সুতরাং গালিগুলা তার কাছে পৌঁছাচ্ছে, এটা আমার কাছে আসছে না। সুতরাং মানে তাদের কাছে ওই ক্যারেক্টারটা ঘৃণ্য বলে মনে হচ্ছে বলে তারা ওটা বলছে, সুতরাং এটা আমি ভালো এনজয় করেন হ্যাঁ আপনি। এনজয় করি। আর জেফার, তোমার কি অবস্থা? এই গানটার যে রেসপন্স সেটা কেমন? আমার কাছে মনে হয় গানটা প্লাস আমি তো সিরিজেও আছি, অভিনয় করলাম, গানও গেলাম, অভিনয় করলাম নাসির ভাইয়ের সাথেই, এন্ড জিনিসটা তো অবশ্যই খুবই মানে এনজয় তো করেছি আমরা কাজ করার সময়। আমরা অনেক এনজয় করেছি, আর নাসির ভাই খুবই সাপোর্টিভ। উনি যেহেতু আমি কিছুটা তো আসলে নতুনই, অ্যাক্টিং এ তো নতুন, মিউজিকে হয়তো বা অনেক আগে থেকে করছি, তবে অ্যাক্টিংটাও তুমি অনেক সাবলীল ভাবেই করে যাচ্ছো। হ্যাঁ ওটা আসলে এটা কিছু বিষয় আমার মনে হয়, এগুলো তো যেমন ও শিল্পের চর্চায় তো করেছে গান করে, আর তার সাথে আমার প্রথম পরিচয় হয় নডরাইতে, আমরা মনে হয় এটা 18-19 দিকে করি, ওখানে সে প্রোডিউসার হিসেবে ছিল, অ্যাক্টর হিসেবে ছিল না। তো যেহেতু সে এই লাইনের অনেক সাথে ওঠা বসা আছে, দেখা আছে, সুতরাং মানে আইডিয়াগুলো তো আছে, তো যার কারণে সে প্রফেশনাল অভিনেত্রী না হলেও কিন্তু তার মানে অ্যাক্টিভিটিসগুলো বা তার স্ক্রিনের সামনে, ক্যামেরার সামনে তার সবকিছুই একজন প্রফেশনাল অভিনেত্রীর মতোই আমি পেয়েছি। বাহ, যেখানে এই দুজন মানুষ আছেন, একজন হচ্ছে গায়িকা প্লাস নায়িকা, আর আপনি তো আপনার কোন গুণটা আপনি পারেন না আমি এটা পরে জেনে নিব। এই মুহূর্তে এই বয়াম পাখি ভার্সন 2 এর কথা বলছি, তাহলে কি হয়ে যাক না একটু? ওকে ওকে, আমার বয়ম ফাঁকি কই, তৈ 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 আমার বয়ম ফাঁকি কই, তৈ 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 আমি বয়াম পাখি নই, তৈ 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 তোমার বয়াম পাখি নয়, তৈ 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 আমার বয়ম ফাঁকি হই, তৈ 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 আমার বয়াম পাখি নয়। ওয়াও, ফ্যান্টাস্টিক। এটা আসলে এন্টারটেইনিং এবং অবভিয়াসলি আমার খুব ভালো লেগেছে, সবার যেমনটি ভালো লেগেছে। তবে চিকি চিকি মাইয়া হওয়ার জন্য জেফারকে কিসের মধ্য দিয়ে যেতে হয়েছিল? ওটা তো দেখতে হলে যে চরকিতে যান, যে আমাদের অ্যালেন স্বপন সিরিজ 2 দেখুন, বাস পেয়ে যাবেন। সবসময় কিন্তু আমরা আপনাকে পেয়ে থাকি নেগেটিভ চরিত্রগুলোতে। আমি শুনেছি যে বাস্তব জীবনে বা এই যে আমি আপনার সাথে আড্ডা দিচ্ছি, টোটালি হচ্ছে অপোজিট আপনি। তো এটা নিজের সম্পর্কে না জেনে আমার মনে হয় জেফার এটা ভালো বলতে পারবে যে বাস্তব জীবনে। এই যে একটু আগে কিন্তু বললাম যে তার ডিফারেন্সটা, যে তার ভাইয়ের সাথে কি তার বাস্তব জীবনে, আর সিরিজে চিন্তা করলে দেখেন তার ভাইকে মেরে ফেলছে সে, রাইট। সো ওই সেন্সে চিন্তা করলে যে এটা দর্শকদেরকে বলবো যে যখন আপনারা কোনো সিরিজ দেখেন বা কোনো ফিল্ম দেখেন, তখন একটা মানুষ কিন্তু চরিত্রটাকে গঠন করছে, এমন না যে সেই ওইটা। এই জিনিসটা কিন্তু আমাদের অডিয়েন্সরা মাঝে মাঝে একটু ইয়ে করে ফেলে, গুলিয়ে ফেলে। অবশ্যই আমার কাছে মনে হয়েছে যে নাসির ভাইয়েরকে আবিষ্কার করাটা একটা বিরল আবিষ্কার ছিল। সেই প্রথম আবিষ্কার আপনাকে যেভাবে করা হলো সেটা কি একটু শুনতে পারি? মানে না, এটা আমি জানি না, এটা তো মানুষ তো কাজ করতে 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 প্রকাশ পায়। যেমন ধরুন আমরা যেহেতু জেফারের কথা বলছি, এই সিরিজে যার নাম দিশা, তো ও তো সিঙ্গার একজন, তো ওকে অভিনেত্রী হিসেবে হয়তো প্রথমে একজন ক্যামেরার সামনে নিয়ে আসছেন ফারুকি ভাই মনোগমের মাধ্যমে, তাহলে ওইটা এক ধরনের আবিষ্কার। তারপরে হয়তো শিহাব শাহিন দেখলো যে হ্যাঁ একে দিয়ে মনে ওই ক্যারেক্টারটা করা যায়, দিশা ক্যারেক্টারটা, তাহলে এটা আরেক ধরনের আবিষ্কার। তো এটাও ওই ধরনের বিষয়। আমি থিয়েটার করতাম, থিয়েটার করতে করতে হয়তো বা কোনো একজন ডিরেক্টর আমাকে দিয়ে একটা শর্ট ফিল্ম করিয়েছে, আমি ওটাতে একটু ইজি বোধ করেছি, আস্তে আস্তে আমি সহজ হচ্ছি, হয়তো অন্যান্য ডিরেক্টরদের চোখে পড়ছে, এভাবে এই জিনিসটা হয় আর কি, ধাপে ধাপে। আমি যখন প্রথম আপনাকে দেখেছি মানে স্ক্রিনে,
আই ওয়াজ সো থান্ডার্ড, মানে আমার কাছে এত ভালো লেগেছে। আমি আজকে অন স্ক্রিনে এটা বললাম, অফ স্ক্রিনে তো সবসময় বলি। অনেক ধন্যবাদ। আর আরেকটা কথা বলতে চাই, আমরা এই চিকি চিকি মাইয়া বা বদ্দা বদ্দা বলছি সবসময়, স্ক্রিনে দেখেছি এবং আবারও দেখবো কেমিস্ট্রিটা কত সুন্দর হয়। আমি এবারে বাস্তব জীবনে একটু কেমিস্ট্রি দেখতে চাই, একটু বুদ্ধিমত্তার পরিচয় নিতে চাই, যে বদ্দা বেশি বুদ্ধিমান নাকি জেফার মাল্টি ট্যালেন্টেড, সে বেশি বুদ্ধিমতী। আমরা তো আমাদের সমাজ থেকে উইনার করে দিয়েছে, কে অলরেডি আপনাকে বলেছে আপনি বেশি বুদ্ধিমান। না এটাও বলছে আর কি, কিন্তু আমরা তো সমাজে সব জায়গায় দেখি যে মেয়েরা একটু বেশি বুদ্ধিমতী হয়। তাই আমি তাই মানে সাংসারিক কাজে অবশ্যই কিন্তু মেয়েরা বুদ্ধিমতী হয়, একটু ম্যাচিউর হয় আমরা সময়ের সাথে। এবার আমি 2-3টে হচ্ছে ধাঁধা জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, দেখি যে আমি সবচেয়ে বাজে এটাতে। হ্যাঁ, এক কথায় উত্তর দেয়া যাবে। হ্যাঁ, এমন কি নেমে যায় কিন্তু উপরে ওঠে না, এটা প্রাকৃতিক একটা ব্যাপার, মেয়েরা ভীষণ পছন্দ করে। তোমার না, রাগ তো পড়ে মাঝে মাঝে পড়ে। বৃষ্টি সবসময় কিন্তু নিচের দিকে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা প্রশ্ন করতে চাই। ধরো তোমরা দুজনই হচ্ছে জাহাজের মধ্যে আছো, জাহাজটা ডুবে যাচ্ছে, কিভাবে নিজেকে সেভ করবে? এই যে একটা কি বলে ওই লাইফ জ্যাকেট পরে ঝাঁপ দিব। হাওয়া। ও বাহ, সুন্দর অ্যানসার ছিল, কিন্তু আমার কাছে মনে হয় জাহাজটা যখন ডুবে যাচ্ছে তখন বাঁচার কোনো ওয়ে নাই, আসলে মরে যেতে হবে, ভুলে যেতে হবে, তাহলেই বেঁচে যাব। এবারে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলছিলাম, যে কেমিস্ট্রিটা কার কত বেটার, এটা হচ্ছে এবার আমি স্ক্রিনে কিছু ছবি দেখাবো, একজন দেখতে পাবেন, আরেকজন হচ্ছে তাকে আন্দাজ করে নিতে হবে এবং হিন্টস দিবে পার্টনার যে হবে সে। সো প্রথমে আমি চেষ্টা করব কাকে দিয়ে? আমি কি করব? আপনি দাঁড়াবেন, পিছে হবে না, পিছে একটার পর একটা ছবি আসতে থাকবে। জেফার আপনাকে, আমি আপনাকে বলবো যে এটা কি কোনো মানুষ হবে? অফ কোর্স, হ্যাঁ, মানে যে হবে তার হিন্টস দিব, আপনাদের বলতে হবে কে। আমাদের সিরিজেই আছে একজন খুবই ফেমাস। শাইলা। মিথিলা। আর তুমি যদি এত সহজ দাও আমাদের সিরিজে ওরা তো পারতে হবে। ওকে, নেক্সট ওয়ান একটু কঠিন দিও। আচ্ছা, নেক্সট ছবিটা দেখতে চাই। ওনার একটা ফিল্ম আসতেছে, কাছাকাছি অ্যাক্টর বা ডিরেক্টর বা কিছু অ্যাক্টর। মিশু। হ্যাঁ। ও মাই গড। নেক্সট ওয়ান। একজন, আমি বলি, একজন সিঙ্গার, তার ফ্যাশন স্টাইলের কারণে সবার কাছে খুব পরিচিত ছিল, মানে সেলফ মেড সেলিব্রিটি তিনি, নিজের গান নিজেই নিয়ে এসেছিলেন আমাদের কাছে ডিফারেন্ট ভাবে কভার করতে। আর যদি আমি বলতাম চিকি চিকি মাইয়া, তাহলে তো সঙ্গে সঙ্গে হয়ে যেত, তাই না? লাস্ট ওয়ান। ভালো একজন অভিনেত্রী, এটা কিভাবে বলবো? হ্যাঁ বলো। অনেক আগে কাজ করতো, তারপর মাঝখানে ব্রেক দিয়ে অনেক ভালোভাবে ব্যাক করেছে, কামব্যাক করেছে, ইন্টারন্যাশনালি রিকগনাইজড। কান চলচ্চিত্র উৎসবে একটা মুভি বাঁধন। হ্যাঁ। ওকে, এবার আপনি বসে পড়ুন। জেফার চলে আসো। অনেক ধন্যবাদ, অনেক সহজ করে দিয়েছেন। হ্যাঁ, অনেক সহজ করে দিয়েছেন। ওটাও সহজই হবে। আমারটাও সহজ করে দিন, বেশি ধাঁধা দিয়েন না। আমি তোকে হেল্প করব। চলে যাচ্ছি প্রথম ছবিতে। কোনো রিফ্লেকশন আছে? কঠিন করতে হবে নাসির ভাই। না, ইজি করে। একজন অভিনেতা, ভার্সেটাইল, খুবই শক্তিমান না, তিনি তো অবশ্যই ভার্সেটাইল, কিন্তু পেছনে যে ছবিটা আছে একটা নতুন ডাইমেনশন যুক্ত করেছে তোমার সাথে। আপনি কিছু বলেন, নাসির ভাই কিছু বলেন। নাসির ভাই, তাই? নাসির ভাই কি তাই? হ্যাঁ তাই। ওকে, নেক্সট ওয়ান। আমি হেল্প করেছি, নাসির ভাই কিন্তু চুপ করেছিল। এবার আমি কি বলবো নিজেকে নিয়ে বুঝতেছি না। এটা আসলে আমার অনেক পুরনো একটা বয়ম পাখি। আপনার অনেক পুরনো বয়ম পাখি? তুষি? হয়নি, আরো কিছু দেন। সুনারা? এবং হয়েছে আমাদের ফিল্মেই তো। হ্যাঁ, নেক্সট ওয়ান। কঠিন ভাই, আমি আসলে অনেককে চিনি না, এই মানে চেহারা কাটিং এর কারণে, চুলের কারণে। ও আচ্ছা, দেখছো কে চিনতে পেরেছেন এখন? হ্যাঁ। কে সেটা? কি বলো, সেও তো বয়ম পাখি। সব মেয়ে।
বলছি একটু আগে সে হচ্ছে আসলে কারেন্ট বইম পাখি। আমি ছিল তাকাও তাকাও দেখো তো আমাকে ওকে লাস্ট ওয়ান এটা আমি কারেন্ট বইম পাখির সাথে দেখছিলাম একদিন। কোথায় ব্যাংককে না বাংলাদেশে না বাংলাদেশেই। ও বাংলাদেশে রাফসান শোভাব বসে পড়ো দেখো দেখো একবার দেখো আচ্ছা এই যে তোমাদের ব্যাংকক পুরো ভাইরাল হয়ে গেল তোমরা ব্যাংককে গিয়েছিলে তো জিনিসটা এরপরে তুমি বাংলাদেশে এসে কি বললে না কিছু বলার নাই এটা তো হ্যাঁ আমার ফ্যামিলি সহ গিয়েছি আমি হ্যাঁ আমরা জানি যে ব্যাংককে হোক যেখানে আমরা ফ্রেন্ডরা যেতেই পারি কিন্তু ব্যাংকক হচ্ছে বাংলাদেশ 2 হ্যাঁ বাংলাদেশ 2 না হ্যাঁ মানে ওখানে সব বাংলাদেশি রয়েছে হ্যাঁ ওকে যেহেতু অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আমি অ্যালেন স্বপনকে নিয়ে কথা বলতে চাই মাইসেলফ অ্যালেন স্বপন 2 আমরা পাচ্ছি এটা একটা মানে এক্সপেকটেশনটা মানুষ আগে হতো না যে আমরা বসে থাকতাম কোনো একটা মানে মুভির জন্য বা কোনো একটা সিরিজের জন্য ব্যাপারটা হচ্ছে এরকমই আচ্ছা তো এই যে এক্সপেকটেশন আপনার মুখ থেকে শুনতে চাই যেটা আসছে এটা নিয়ে কিছু বলবার আছে এটা নিয়ে এক্সপেকটেশন এটা আসলে শুধু মানে আমার কাছ থেকে এক্সপেক্ট করে বিষয়টা তা না এটা ডিরেক্টরের কাছ থেকেও এক্সপেক্ট করে এটা প্রডিউসারের কাছ থেকেও এক্সপেক্ট করে মানে এটার সাথে যারা যারা জড়িত আমি যতটুকু দেখতে পেয়েছি এটার অ্যালেন স্বপনের যদি সিন্ডিকেট থেকে শুরু করি সিন্ডিকেট মাইসেলফ অ্যালেন স্বপন সব কিছু মিলিয়ে দর্শকের যে একটা আগ্রহের জায়গাটা তো সেই জায়গাটাকে এক্সপেকটেশনটা মানে সবার প্রতি থাকে আর কি সবার মানে অ্যালেন স্বপন টিমের যারা যারা জড়িত তাদের সবার প্রতি অন্যান্যদের এক্সপেকটেশনটা থাকে যে অ্যালেন স্বপনটার প্রতি তো এটা আমাকে খুবই আনন্দের সত্যিকার অর্থে এবং আমি খুব এক্সাইটেড হই এটার প্রসঙ্গ যখন আসে কাজের জায়গা নিশ্চয় অনেক অনেক মজার অভিজ্ঞতা হয়েছে সেই মজার অভিজ্ঞতা আমি একটু শুনতে চাইবো দুজনের কাছ থেকে তার আগে আমার প্রশ্ন 400 কোটি টাকাটা কই আমি তো আসলে ভাবছিলাম কি জানেন আমাদের দেশের মানুষ তো খুব সহজ সরল সত্যিকার অর্থে আপনি দেখেন যে যেভাবে বোঝায় সেভাবে বুঝে যায় ওরা খুবই সহজ সরল তো ওরা এরকম অনেক কিছু বিশ্বাস করেছিল বলে অতীতে আমরা দেখেছি তো এখন সেই ধারাবাহিকতায় যদি কেউ বিশ্বাস করে বসে যে সত্যি আমার কাছে 400 কোটি টাকা আছে তাহলে আমার কি হবে তাহলে তো আমি হাঁটতে পারবো না রাস্তাঘাটে হাঁটতে পারবো না ভেবে নিবে যে আমার কাছে 400 কোটি টাকা আছে এক্স্যাক্টলি এবার মজার অভিজ্ঞতা শুনতে চাই ডিউরিং শুটিং বা আফটার শুটিং জেফার একটা বললে তো ভুল হবে পুরো ব্যাপারটাই তো একটা আমরা ঘোরের মধ্যে ছিলাম একটা দুটো বলো দর্শকরা মজা পাবে যখন আমার নাসির ভাইকে থাপ্পড় মারতে হয় কি করেছিলে ওইটা তো কঠিন ছিল না পুরো বিষয়টা কঠিন ছিল কিন্তু আমাদের তখন কেমিস্ট্রি হয়ে গেছে যে আমরা জানি যে আমরা এখন কাজ করতেছি আমরা যেটা যেভাবে দিতে হয় দিব ওকে তো সেই ক্ষেত্রে কিন্তু পরে আমি আসলেই নাসির ভাইকে আমার থাপ্পড় দিতে হয়েছে থাপ্পড় দিতে হয়েছে থাপ্পড় তো দিতেই হবে অ্যাক্টিং করতে গেলে থাপ্পড় দিতে হবে না হ্যাঁ আর আমারও একটু কষ্ট লেগেছে ওকে সংশয় ছিল যে থাপ্পড়টা ঠিকমতো দেয় রিয়েল দিব নাকি না রিয়েল দিব কিনা ওটা না ঠিকমতো দিবি কিনা কতবার এনজি শট লেগেছিল না কোনো এনজি হয় নাই এটা তিনটা শট নিয়েছে তিনটা অ্যাঙ্গেলে কোনটা এনজি হয় নাই তো আমি ওই সংখ্যাটা করছিলাম যদি এনজি হয় তাহলে তার বেশিবার থাপ্পড় দিতে হবে এটা একটা মজার বিষয় হতে পারে এর চেয়ে একটা মজার বিষয় আমার কাছে মনে হয়েছে এই থাপ্পড়টা খাওয়ার পরে থাপ্পড়টা আসলে যে তিনটা মনে থাপ্পড় দিয়েছে তার মধ্যে প্রথম যে থাপ্পড়টা ছিল সেটা একদম এমন একটা জায়গা ছিল বরাবর জায়গায় যদি এমন হতো যে হয়তো গালে পড়েছে তাহলে হয়তো অতটা লাগতো না এটা পড়েছে একেবারে ঠিক যে কাঁচিটা আছে এখানে আমাদের জ এই জায়গার মধ্যে এবং সত্যি আমি খুব ব্যথা পেয়েছিলাম এটা ব্যথা পাওয়ার কারণে হয়তো আমার এক্সপ্রেশনটাও এসছে নাহলে আসতো না সেই গল্পটা আমি আমার বউয়ের কাছ থেকে করছিলাম স্বভাবতই তোমাকে বলা হয়নি সে বলল যে কে মেয়ে বলো আমাকে কে তোমাকে থাপ্পড় দিছে ও মাই গড আর মানে এটা তো থাপ্পড়ের ঘটনা ছিল ও সরিও বলছে না এটা সরি কিছু না এটা আসলে আমাদেরকে কাজ করতে গিয়ে এরকম অনেক কিছু করতে হয় থাপ্পড়ের উপর দিয়ে হয়তো গেছে অনেকে হয়তো দেখা যায় আমরা পা ভেঙে গেছে অনেক কিছু অনেক ডিজাস্টার ঘটে কিন্তু মানে মোটামুটি যেমন রিয়েল করতে গিয়ে তাই বলে কি গুলি করে দিবে একজন তা তো হতে পারে না কিন্তু যতটুকু রিয়েল করা যায় একটা যেখানে যতটুকু স্কোপ আছে ওটা সর্বোচ্চটা ইউজ করা উচিত অভিনেতা অভিনেত্রীদের ক্যামেরা সব ধরা পড়ে আমাকে নাসির ভাই বলছে মানে ক্যামেরা চিটিং করা যায় না সেটা ধরা পড়ে একদম আর কোনো মজার কিছু আমি একদম শেষ করব আর খুব মজার যেগুলা ঘটে শুটিং এর মধ্যে এগুলো আসলে জনসম্মুখে বলার মতো না সিরিয়াসলি আচ্ছা একটু কি বলবো ফিল্টার করেই বলেন না আসলে ঘটনা হচ্ছে যে ওখানে তো আসলে ওটা তো একটা যুদ্ধক্ষেত্র ওটা একটা যুদ্ধক্ষেত্র ওই কাজগুলো মাস্তে নিয়ে না করলে
করা যায় না, কারণ এমনিতে অনেক ধরনের স্ট্রেস থাকে, যার কারণে আমাদের অনেক ধরনের মজা হয় যেগুলো আসলে, যেমন আপনার ফ্যামিলির মধ্যে আপনার হাজবেন্ডের সাথে কিংবা আপনার বাচ্চার সাথে এমন অনেক মজা করেন যেগুলো হয়তো আপনি আরেকজনের সাথে শেয়ার করতে পারবেন না। সেই জায়গা থেকে বলছি যে ওখানে অনেক ধরনের মজা হয়, ভালো ভালো মজা, তো ওই মুহূর্তের জন্য আমরা এনজয় করি বিষয়টা, কিন্তু ওটা এমন নয় যে আসলে জনসম্মুখে। আচ্ছা, থাপ্পড়ের কথা বলে কোনো রোমান্টিক সিন ছিল না? রোমান্টিক সিনও মানে এই সব যদি বলে দিই তাহলে তো দেখবা না। রোমান্টিক সিন তো দর্শক অপেক্ষা করে থাকবে, তাদের জন্য একটা সেই কারণে চরকিতে যে দেখতে হবে সিরিজটা, মানে আছে তার মানে। ঠিক আছে, আমরা দেখবো। আমি একটু জানতে চাই যে অ্যালেন স্বপন 2 পেয়েছি, অ্যালেন স্বপন 3 কি আসতে পারে? এটা সবচেয়ে ভালো বলতে পারবে ডিরেক্টর এবং প্রোডিউসার, এবং তাদের চাইতে বেশি ভালো বলতে পারবে আমাদের দর্শক। ওকে, দর্শকরা তো অবশ্যই চাইবে। আর বড় পর্দায় কবে পাবো? তাও এটা দর্শকের উপর, আর সবকিছু আসলে দর্শক, কারণ দর্শক চাইছে বলে কিন্তু অ্যালেন স্বপন আসলো, এটা দর্শকের চাওয়ার উপরে নির্ভর করে আসলে সবকিছুই। আর আমাদের বা এই অঙ্গনে যারা জড়িত তাদের উদ্দেশ্য থাকে যে আমি একটা কাজ করেছি সেটা দর্শক দেখুক। একজন ঔপন্যাসিকের বিষয় থাকে যে তার উপন্যাসটা পাঠক পড়ুক, তেমনি দর্শকের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তারা যদি বিনোদিত হয়, আরাম পায়, আনন্দ পায়, এনজয় করে, তাহলে আসলে আমাদের যাবতীয় কষ্ট সার্থক হবে বলে মনে করি। চমৎকার। তার মানে জেফারকেও আমরা বড় পর্দায় পাচ্ছি খুব শীঘ্রই। না আমি জানি না, কংগ্রাচুলেশনস। আর চরকিতে সাবস্ক্রাইব করার জন্য বা অ্যালেন স্বপন 2 দেখার জন্য ট্রেলার বলেন বা যাই বলেন, আপনার মুখ থেকে দর্শকদের জন্য আমি কিছু চাই। চরকি সাবস্ক্রাইব করিবেন, চরকি অ্যাপস এবার ডাউনলোড করিবেন, এবার সাবস্ক্রাইব করিবেন, এবার 6 মাস সালেও সাবস্ক্রাইব করুন যা, 1 বছর হলেও করুন যা। তবে মাইসেলফ অ্যালেন স্বপন রিলিজ ওইবার কারণে চরকি কিছু ছাড় দিয়ে, কিছু 20% 25% এলে কিছু ছাড় আছে। ওনারা যদি এখন সাবস্ক্রাইব করেন তাহলে ওনারা সুযোগ পেয়ে পাবেন। ওনারা সাবস্ক্রাইব করে নিয়ে মানুষের সময় 2 সন, এবং এটা আরো বহু ডুলে কন্টেন্ট আছে, সিনেমা আছে, ওয়েব সিরিজ আছে, ওনারা আনন্দ পাবেন, যোগ্য আনন্দ পাবার জায়গা। অবশ্যই অ্যালেন স্বপন 2 তে সবচেয়ে মানে ডায়লগ যেটা আমরা এক্সপেক্ট করি সবসময় আপনার কাছ থেকে, বদ্দার কাছ থেকে, এবারও এরকম একটা ডায়লগ তো অবশ্যই আসতেছে, সেটা কি? যেহেতু এটা রিলিজ হয়ে গেছে, এখন এখানে অনেকগুলো ডায়লগ, দেখি কোনটা আগের দর্শকের মুখে মুখে ঘুরে, তখন না হয় সেটা পরে আরেকদিন যখন আপনার দেখা হবে তখন হয়তো আপনাকে বলবো। আচ্ছা, একটা বলেন, বাকিগুলো আমি দেখে নিব। দুজন মিলে বলতে পারে, তুমি একটু হিন্টস দাও বা ধরিয়ে দাও কোনটা খুব মজার ডায়লগ। আমি আসলে কি কোথায় আসলে প্রত্যেকটা বলতেছে কিন্তু দাঁড়াও, হ্যাঁ না আমি কখন কোন ডায়লগ আসলে কোথায় বলেছি গুলো মনে নাই। আর মানে এটা হয় কি, যখন মানুষরা ওটা নিয়ে চর্চা করে তখনই বোঝা যায় যে কোন ডায়লগটা আসলে মানে ভেসে আসছে না ইয়ার থেকে। মিস করব কিন্তু মিস করবো কিন্তু আমরা মিস করতে চাই না, বারবার চাই এরকম। এটা 2, 3, 4, 5 সবগুলো চলে আসুক। এবার ঈদে তো অনেকগুলো মুভি রিলিজ হয়েছে, বরবাদ, জঙ্গলি, তারপরে জিন 3, দাগি, চক্কর। হ্যাঁ চক্কর। আপনার কাছে যদি জানতে চাই যে এই সবগুলোর টিকিট আমার কাছে আছে, আপনি কোন টিকিটটা আগে চাইবেন দেখার জন্য? দাগি। দাগি। জেফার? আমি এটা তো ডিপেন্ড করে আমার টাইমের সাথে কোনটা যাচ্ছে। দাগি আমি তোমাকে না, সুযোগ যেটা দিলাম, ডিপেন্ড তোমার করে টাইম আমি আছে। থাকবে সবগুলা আমার যেটা তুমি আমার সাথে দাগি দেখতে যাও। ঠিক আছে, আমার তো গানও আছে অ্যাকচুয়ালি, তো মাইট অ্যাজ ওয়েল। ও দাগিতে তোমার গান আছে না? হ্যাঁ, তাহলে তো অবশ্যই তোমার দাগি আগে দেখার কথা। এরপরে কোনটা দেখবেন? এরপরে দেখবো জঙ্গলি। আমি সবগুলো দেখবো, হয়তো আমি এই ধারা ওটাই, হ্যাঁ সবগুলো দেখা হবে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। অনেকটুকু সময় আমরা অনেক আনন্দ করলাম এবং হোপফুলি দর্শকরা অনেক মজা পেয়েছে। আপনাদেরকে ঈদের আরো অনেক শুভেচ্ছা জানিয়ে আমি শ্রাবণ ও তৌহিদা বিদায় নিচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাকে ধন্যবাদ, চ্যানেল 24 কে ধন্যবাদ। আর আপনি যেহেতু একজন ডাক্তার, আপনার থেকে আমি আরো টিপস নিব। অবশ্যই। অফ স্ক্রিন। ঈদ মোবারক সবাইকে। থ্যাংক ইউ চ্যানেল 24 এন্ড তৌহিদা আমাদেরকে ইনভাইট করার জন্য। আচ্ছা জেফার, আমি না আজকে ঝুমকা পরে আসছিলাম তোমার জন্য, তো এটা কিছু হলো? নাসির ভাই ঝুমকা পরে আসছে, চলো চলো একসাথে। ওকে, আমরা সেটা শুনতে শুনতে নাচতেও পারি। ঝুমকা পরে এসেছি, অ্যালেন স্বপন নাচবে ঝুমকায়, আমিও আছি, ও নাচবে এবং দর্শকদের কাছ থেকে তার আগে আমি বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নেবার পালা। নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের এই ঈদ আড্ডা। এরকম আড্ডা এবং সুন্দর সময় নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে সালাম স্টিল প্রেজেন্টস ঈদ গল্প আড্ডা, পাওয়ার্ড বাই গ্রাম বাংলা টিপসে। আল্লাহ হাফেজ। ঝুমকা ঝুলে কানে হায়, তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। ঝুমকা ঝুলে কানে হায়, তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। যতই তুমি বাহানা করো না কেন, চুপি চুপি চোখের ইশারাতে খেলো, দেখো কি নীরবে
হবে কে জানে